রাউন্ড অফ 32-তে নাটকীয় দুই টাই ব্রেকার। গত দুই বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়া জার্মানিকে এবার সেরা 32 থেকে বিদায় করে প্যারাগুয়ের বাজিমাত। মরক্কো নেদারল্যান্ডস ম্যাচেও ফেভারিট থাকা ডাচরা মাথা নোয়ালো হাকিমিদের কাছে। অবিশ্বাস্য এক টাই ব্রেকারে মরক্কো এখন রাউন্ড অফ 16-এ, যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। আর রাতটা ছিল যোগবনিতর। জাপানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি সেলেসাউদের। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। আমি রঞ্জন শান্ত আছি, সঙ্গে তপু বর্মন। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল। নাইট অর এ মর্নিং, কি দারুণ গেল অন্তত ইন টার্মস অফ ফুটবল, এন্টারটেইনমেন্ট, জমজমাট ম্যাচ, সবকিছু মিলিয়ে কিন্তু তিনটা ম্যাচই মানে একেবারে পয়সা উসুল ম্যাচ। ইমোশন, ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ, হ্যাপিনেস, সবই ছিল। সবকিছুই ছিল আজকে। আমি বলবো অনেকে হেসেছেন, আবার অনেকেই অনেক কষ্ট পেয়েছেন। রাইট। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি বেশি ডিসঅ্যাপয়েন্টেড যারা জার্মান টিমের সাপোর্টার ছিল, Yes. তারা আমার মনে হয় বেশি ডিসঅ্যাপয়েন্টেড। এই রেজাল্ট আসলে তারা প্রত্যাশাই করে নাই জার্মান থেকে। বিশেষ করে টাই ব্রেকারে যাওয়ার পর তাদের ইতিহাস বলে তারা জিতেছে সব হ্যাঁ। সময়ই টাই ব্রেকারে। কিন্তু ব্যাড লাক, তারা প্যারাগুয়ে যে দলটা নিয়ে গতকাল আমরা কথা বলছিলাম, যে দলটা আসলে অতটা কনভিন্সিংলি 32-তে আসেনি, জি। তারা জার্মানিকে হারিয়ে দিল। যে ব্রাজিল জিতবে আপনার প্রেডিকশনটা ঠিকঠাক আছে, তবে বেশিরভাগ যে প্রেডিকশন অন্তত অন্য মানুষের ছিল নেদারল্যান্ডস ম্যাচে নেদারল্যান্ডসকে এগিয়ে রাখা মরক্কোর সঙ্গে, তো সেই জায়গায় মরক্কো কিন্তু বাজিটা মাত করেছে। আর জার্মানি ম্যাচে তো জার্মানিকে সবাই এগিয়ে রেখেছিল, খুব স্বাভাবিক। তো আমরা ব্রাজিল দিয়ে শুরুটা করতেই হ্যাঁ, পারি। why not? ব্রাজিল ভার্সেস ব্রাজিল। জাপান, যে ম্যাচটা আসলে আগে ম্যাচে কি হয়েছিল আমরা যদি ভার্সেস কার্ডটা দেখি, প্রত্যেকেরই মুখস্থ হয়ে গেছে, কারণ সেই 29 মিনিটে সানোর প্রথম গোল, সেই গোলের পর ক্যাসেমিরো তিনি 56 মিনিটে শোধ দেন সেই গোলটা, এবং একেবারে যোগ করার সময়ের শেষ মিনিটে যে মার্টিনেল্লি সেই গোল। আর ওভারঅল যে ম্যাচটা, সেটা জাপান অনেক বেশি কনভিন্সিং ফুটবল খেলেছে শুরু থেকেই। তাদের যে প্যাটার্ন, সেটা ভয় ধরিয়েছিল ব্রাজিলের মনে, সেটাও সত্যি কথা। তবে বল পজিশন 60-40 কিংবা পাসেসের ক্ষেত্রেও 6-7-9 300 ইন টার্মস অফ জাপান, সব মিলিয়ে এগিয়েই ছিল ব্রাজিল, পাস অ্যাকুরেসি থেকে শুরু করে সব কিছুতে। আমরা যদি ঠিক এই ম্যাচটার কথা বলি বা ওভারঅল ম্যাচের কথা বলি গোল ছাড়া, তাহলে জাপান যে এক্সপেকটেশন ছিল প্রত্যেকের, জাপান মানে টাফ অপোনেন্ট বা পরীক্ষা নেবে, সেটা নিতে পেরেছে কিনা? অবশ্যই নিতে পেরেছেন। এবং আপনি যদি স্পেশালি ফার্স্ট হাফে দেখেন, ফার্স্ট হাফে তারা 1 গোলে লিড ছিল, সেকেন্ড হাফে আপনার এসে ব্রাজিল গোল করলো। আসলে ফার্স্ট হাফের যেই প্যাটার্নে ফুটবল খেলেছে জাপান, সেম প্যাটার্নেই ছিল তাদের। ইভেন দো সেকেন্ড হাফে আরো বেশি লো চলে যায়, কারণ ব্রাজিলের, আমরা জানি যে ব্রাজিলের আপনার চেঞ্জিং প্লেয়ার অনেক ভালো, যারা কিনা চেঞ্জ করেছেন। স্পেশালি এনরিকের চেঞ্জটা আমি বলবো যে অ্যানচেলোতির একটা মানে কি চেঞ্জ ছিল একদম। স্পেশালি তার মতো একদম ইয়াং প্লেয়ার নামানোর পর কিন্তু স্পিডটা বেড়ে যায়, এবং অ্যাসিস্টেও কিন্তু কিছুটা সহযোগিতা ছিল। ফার্স্ট পাসটা তার পা থেকে এসেছে পরবর্তীতে। তা আসলে জাপান, স্পেশালি জাপানকে মানে ধন্যবাদ দেওয়া উচিত। তারা আসলে যেভাবে ফাইটটা করেছে ব্রাজিলের সাথে অ্যাজ এ টিম, তারা আসলে আমি বলবো যে খুবই খুবই ভালো করেছে। একটা প্রেসারে রেখেছিল ব্রাজিলকে, কিন্তু ব্রাজিলের আপনার কিছু প্লেয়ার আছে যারা কিনা একটা ডিফারেন্স তৈরি করে দিয়েছেন। তো আমরা একটু ম্যাচগুলো একটু রিক্যাপ করি, বা আমরা যাই একে একে কি ঘটেছিল এই ম্যাচটা। জাপানের যে গোলটা, সেই গোলটা যদি আমরা ইনিশিয়ালি শুরুর দিকে দেখি, যে গোলটা তারা 29 মিনিটে করে ফেলে একটা হুট করে, ব্রাজিলের একজনের কাছ থেকে ভুল পাসে সেন্টার মিড থেকে সেই জায়গা থেকে বল পাওয়া, তারপর সানোর এগিয়ে যাওয়া একাই বল নিয়ে। পরের ফ্রেম আমরা একের পর এক দেখব, যেখানে আসলে এলিসন বেকারের তেমন কিছু করার ছিল না, খুব দ্রুত বলটা নিয়ে ঢুকে পড়ে জাপান, এবং জাপান সবশেষ গোলটা করে। আমরা জাপানের গোলটাই যদি দেখি, আসলে জাপানের গোলের পরবর্তী ফ্রেমটা কি দারুণভাবে তিনি, হ্যাঁ এই যে এইভাবে ঢুকছিলেন, ঢুকে তারপরে গোলটা করলেন খুব দারুণভাবে। এরপরের যে ছবিটা, সেটা দেখলে আমরা হয়তো বুঝবো জাপানের গোলটা হয়ে গেছে খুব দারুণভাবে। তো এই গোলটা কি হঠাৎ করেই মানে না, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই, যে এটা হলো জাপান এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো আপনার ট্রানজিশন, অ্যাটাকিং ট্রানজিশন, যেখান থেকে ব্রাজিল বলটা লুজ করেছে। লুজ করার সাথে সাথে একজন প্লেয়ারকে খালি ফ্রন্টাল পাস দেয়, সেই কিনা বলটা ধরে ইন্ডিভিজুয়াল আপনি যে ফিনিশ করে আসলো। এইরকম কিন্তু জাপান শুধু গতকালকে গোল দেয়নি, তার আগের গোলগুলো যদি দেখেন, তাদের ট্রানজিশন দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি ভেরি ফাস্ট। আমি বলবো যে এটা আসলে একটা মানে তাদের মেইন প্ল্যান ছিল ব্রাজিলকে হার্ট করার, যেটাতে কিনা তারা সাকসেস হয়েছে। এখন আসলে আপনার এক গোল মার্জিন আপনি ভেরি ভেরি ডিফিকাল্ট আপনি এটাকে ডিফেন্ড করাটা। তো সেই ক্ষেত্রে বলবো যে
ব্রাজিল তো ওভারঅল যদি আপনি অলরেডি শো করেছেন, পুরো ম্যাচটাকে ডমিনেট করেছে। আপনি শুটিং দেখেন, নন টার্গেট দেখেন, সব কিছুতেই তারা ডমিনেট করেছে। আসলে জাপানের তরফ থেকে শতভাগ দিয়ে চেষ্টা করেছে ম্যাচটাকে রুখে দেওয়ার জন্য, কিন্তু তবে যেভাবে সানো গোল করলেন, তিনি পড়েও গিয়েছিলেন, ক্যাসেমিরো পেছনে ছিলেন, ম্যাগালেস তিনি ছিলেন সামনে, কিন্তু তাদেরকে বিট করে দারুণভাবে গোল। এর পরবর্তীতে আসলে সবার ওই অপেক্ষা ছিল যে ব্রাজিল কখন শোধ দেবে। ব্রাজিলের গোলে যদি আমরা যাই 56 মিনিটসে আসলে ক্যাসেমিরো তিনি আসেন ত্রাতা হয়ে ব্রাজিলের হয়ে, তারপর সেই গোলটা শোধ হয়। আমরা ঠিক এই জায়গাটাও দেখছি, প্রথম ফ্রেম যে গোলটা ক্যাসেমিরোর, সম্ভবত ভিনি তার খানিক আগে বলটা বাড়িয়েছিলেন, তারপরের ফ্রেমগুলো দেখলে আমরা বুঝবো যে এই গোলটা যেভাবে হয় হেডে জি ক্যাসেমিরো গোলটা করেছিলেন। না, আসলে অ্যানচেলোতি ফার্স্ট হাফে যে প্ল্যান নিয়ে খেলেছিল, সেকেন্ড হাফে সেটার উল্টোটা করেছে। হয়তো বা আপনি খেয়াল করেছেন, সেকেন্ড হাফে নামার পরে দুই ফ্ল্যাঙ্ক থেকে শুধু ক্রসিং করা হচ্ছিল, যেটা কিনা আসলে মানে জাপানের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হচ্ছিল। আপনি যদি দেখেন যে ফার্স্ট গোল পাওয়ার আগ পর্যন্ত বা পাওয়ার পরে শুধু কিন্তু ক্রসিং, যেটা কিনা জাপানের আমার মনে হয় উইক পয়েন্ট। অ্যানচেলোতি মনে হয় এই যে তার গেম প্ল্যানটা বা শার্ট করে চেঞ্জ করাটা, তার জন্যই তাকে বলা হয় যে আপনি ডন। তো আমি বলবো যে এই চেঞ্জটা ব্রাজিলের জন্য খুবই পজিটিভ ছিল, এবং তারা কিন্তু দুইটা গোলই দেখেন আপনার এরকম লেভেলের পেয়েছে। প্রথম গোলটা তো আপনার গাব্রিয়েল সেন্টার ব্যাক থেকে এসে ক্রস করলো ডি বক্সের সামনে থেকে, তার মানে তারা ভেরি হারি টু উইন এই ম্যাচটা, এবং তাদের মানে এরকম একটা প্যাশন দেখেছি কালকে। আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা একটা সময় তারা বের করবে, এবং এটা মানে অনিবার্য, পরিষ্কার ছিল বিষয়টা। আমরা মার্টিনেলির গোলটা বা শেষ গোলটা যদি ব্রাজিলের দেখি, সেটা আসলে এত শেষ মুহূর্তে চলে যাচ্ছিল, নেইমারের জন্য একটা অপেক্ষা ছিল, নামছে না, এবং আনচেলোতি তখনও ঠান্ডা মাথায় সবকিছু ডিল করছেন, এবং এই জায়গাটায় যে গাব্রিয়েল মার্টিনেলি তিনি পেলেন, এটা তো যতদূর মনে পড়ছে কর্নার থেকে এসেছিল বলটা, তো তারপরে মার্টিনেলি গোলটা করলেন। এটাও কিন্তু অ্যাসিস্ট করেছে ব্রুনো। আসলে মার্টিনালি আপনার আর্সেনালে আমরা দেখেছি এরকম সময় সে অনেকগুলো গোল করেছেন, এবং তার ধারাবাহিক পারফরমেন্স আমরা দেখি, কিন্তু আসলে এটা তার জন্য একটা এরকম একটা স্টেজ, এরকম একটা ইম্পর্টেন্ট গোল, আমি বলবো যে শুধু ব্রাজিল না, সারা ওয়ার্ল্ডের যত ব্রাজিল ফ্যানরা আছে খুবই এনজয় করেছে। এবং এই যে তার স্পেসটা নেওয়া, এই জায়গায় ক্রিয়েট করা, দুইজন ডিফেন্ডার ছিল, সেখান থেকে নিজেকে ফ্রি স্পেসে রেখে ওয়ান টাচ টু টাচে ফিনিশ করা, আসলে এটাই মানে আমি যেটা বলি যে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। জাপান ম্যাচ এবং ব্রাজিল ম্যাচে ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ার এরকম লেভেলে আছে যারা কিনা ম্যাচকে যে কোনো সিচুয়েশনে চেঞ্জ করে দিতে পারে। তো এরকম এটাই তাদের এক্সাম্পল। একেবারে দুর্দান্ত ছিল সব মিলিয়ে। আসলে শেষ মুহূর্তে এই ম্যাচটাই টাই ব্রেকারে যাবে অবস্থা থেকে যায়নি, অর্থাৎ জাপান নেইমারকে নিয়ে আমরা সবাই ওয়েট করছিলাম, আসলে নেইমার হয়তো বা নামবে, কিন্তু অ্যানচেলোতি আসলে প্রেস কনফারেন্সে বলেছিল যে আমি নেইমারের সাথে কথা বলেছি, আমি ভেবেছিলাম যে এটা এক্সট্রা 30 মিনিটে যাবে, যখনই যেত সাথে সাথে আমি নেইমারকে ইন করাইতাম, কিন্তু তার আগে আমাদের গাব্রিয়েল মার্টিনেলি গোল দিয়ে ম্যাচটাকে জিতিয়ে দেয়, এর জন্য আর কি তাকে খেলানো হয়নি। একেবারে আমরা জার্মানি ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটা সম্পর্কে একটু জানবো, দেখবো সেই ম্যাচটাও আসলে যে পূর্ণাঙ্গ সময় খেলার, সেখানে কাজের কাজ কিছুই হয়নি, 1-1, এবং অনেক দেরিতে সেই গোলটাও শোধ হয় একেবারে 54 ইনসিকো। তারপরে আমরা দেখছি যে গোল 1-1 শোধ হওয়ার পর যেটা হয় একেবারে শেষ মুহূর্তে একটা গোলও বাতিল হয়েছে জার্মানির, আমরা সেই গোল বাতিলটা দেখবো। তার আগে স্ট্যাটও যদি দেখি, মোটামুটি জার্মানি তো ডমিনেটই করেছে খুব স্বাভাবিকভাবে, পুরোপুরি ডমিনেটিং পারফরমেন্স, তবে ভাগ্য তাদের সহায় হচ্ছিল না এই ম্যাচটাতে বলা যায়। তো কিছু একটা তো ছিল তাদের বিপরীতে, হয়তো সেটা পরে বোঝা গেছে। আমরা গোল বাতিলেরটা যদি দেখি, সেই গোলটাও যদি জার্মানির হয়ে যেত তাহলে মন্দ হতো না, অন্তত জার্মানির জন্য ভালো হতো। যেটা হয়ে যায় ফাউল হয়ে যায়, আমরা কর্নার থেকে দেখেছি এই গোলটা, ঠিক পরের ফ্রেম দেখবো ঠিক হেড করে যে গোল হওয়া, কিন্তু তার আগেই আটকে দেয়া একজন ডিফেন্ডার, তিনি জার্মানির একজন ফরওয়ার্ড লাইনে থাকা প্লেয়ারকে ফাউল করেছিলেন। আমরা পরবর্তীতে দেখবো যে রেফারি তিনি সঙ্গে সঙ্গে ভিআরে গেছেন, এটা 103 মিনিট বা 4 মিনিটের ঘটনা, 103 প্লাসে তখনই চেকটা হয়। এইখানে গোলটা অলরেডি কাউন্ট হয়ে গিয়েছিল, 2-1 হয়ে গেলে তো বাতিল হয়। আমরা ঠিক তারপরের ফ্রেমে দেখবো যে আসলে ধাক্কাধাক্কিটা হয়েছিল ঠিক এই জায়গায়, এবং পরবর্তীতে ও আর কি ওকে পুশ করার পরে আর কি পজিশন থেকে সে মানে পজিশনটা লুজ করে সেইখান থেকে 4 নম্বরে সে হেড দেয়। তো আসলে মানে আমি বলবো যে মানে এই যে বিআর সিস্টেমটা অ্যাজ এ প্লেয়ারদের জন্য ভেরি টাফ,
কারণ আপনি জেতা ম্যাচ আপনি চেকে দেখছেন যে ফাউল বা গোল ক্যান্সেল হচ্ছে, এটা কিন্তু প্লেয়ারদের জন্য ভেরি ভেরি ইরানেরও ওইভাবে কপাল পুড়লো, হ্যাঁ। জার্মানি তো গেল। আসলে দেখেন একটা টিম যারা কিনা 4টা ওয়ার্ল্ড কাপ জিতেছে পরপর, 2টা ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ডে বাদ, এবার রাউন্ড অফ 32-তে আউট, আসলে এটা কিন্তু তাদের জন্য ভেরি ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট। কারণ আমরা জানি হয়তো জার্মান টিমে একদম বেশি সুপারস্টার নাই যারা কিনা 2014 সালে ছিল লাস্ট ছিল, রাইট। 14 পরে কিন্তু আসলে তাদের যে বেসটা ছিল এটা কিন্তু 60% কমে যায়। তো তারপর থেকে কিন্তু তাদের এই আপস এন্ড ডাউন, আসলে এটা আমি বলবো যে জার্মান টিমের জন্য এটা আর কি একটা রাইট পারফর্ম ছিল না। কারণ প্যারাগুয়ে টিম যে যারা কিনা আসলে যেভাবে আপনি শুরুতেই বলেছেন, যারা কিনা একদম অল্প পয়েন্ট নিয়ে রাউন্ডে আসার পরে তাদেরকে হারাই দেয়, এবং তাদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, প্রথম যে গোলটা তারা পেয়েছে এটা কিন্তু একটা মানে একদম একটা মানে এরকম একটা পাসিং ডিল লাইক আমরা যেটা করে থাকি, প্রি প্ল্যান একটা, আপনি যখন বলটা নাম্বার 10 পেলো, পাওয়ার পরে একটা কাট করে রাইট ব্যাক ওভারল্যাপিং করলো, তাকে জাস্ট ঠেলে দিল, বলটা জাস্ট আস্তে করে ক্রস করলো, ইজি একটা হেড দিল। তো এই জায়গায় কিন্তু জার্মানের ল্যাক অফ কনসেন্ট্রেশন ছিল। একেবারে আমরা একটু টাই ব্রেকার জার্নিতে যদি যেতে পারি, মানে এই ম্যাচটা যেটা হলো খুব সকাল সকাল দেখছিলাম, মানে খেলা তো শুরু হয়েছে বাংলার সময় 2:30টায়, সেই খেলা শেষ হয়ে যখন টাই ব্রেকার তখন অলরেডি আরেকটা খেলার সময় চলে আসে। আমরা প্রথম হাভার্টজের গোলটা দেখছি, এই গোলটা তো দুর্দান্ত ছিলেন প্যারাগুয়ে কিপার। আমি যেটা এতদিন দেখলাম, হাভার্টজ কিন্তু আপনার ফার্স্ট ম্যাচে পেনাল্টি পেয়েছে, সে কিন্তু ওই পাশে মেরেছেন, আমি জানি না সে কেন এই জায়গায় চেঞ্জ করলো, সে যদি ওই জায়গায় মারতো ইজি গোল। হ্যাঁ, আমরা একের পর এক যদি দেখি, হ্যাঁ সেটা তো একটা ভুল হয়ে গেছে, এবং প্রচুর টাই ব্রেকার আমরা যদি মরক্কোর ম্যাচে দেখি সেখানেও হয়েছে। হ্যাঁ, তারপর কিমিক তিনি গোল করলেন। আমরা তার পরবর্তীতে সিরিয়ালি যদি যাই, মাঝখানে এই গোলটাও তারা গোল করতে পেরেছে, ফার্স্ট শট গোল করতে পেরেছে। আমরা একে একে দেখে ফেলবো, এটাও গোল হয়ে যায়। আমার কাছে প্যারাগুয়ের যে শটগুলো বেশি মানে রিলায়েবল, মানে কমফোর্টেবল, কনফিডেন্স। আপনি দেখছেন যে সবাই কিন্তু স্লো আস্তে আস্তে মেরেছেন। হ্যাঁ, মুসিয়ালাটাও আমরা দেখছি যে বাইরে দিয়ে চলে যায়, এবং এইটা তো গোলই হয়ে যায়। পরবর্তীতে নয়ার উল্টো পাশে ঝাঁপ দিয়েছিলেন, এই গোলটা আটকে দিয়েছেন, তাই তো? গোলকিপার অনেক লম্বা, প্যারাগুয়ের অনেক লম্বা, অনেক সেভ দিয়েছেন একের পর এক, এবং শেষে পাঁচটা। হ্যাঁ, এটাও বাইরে দিয়ে, এটা 4 নাম্বার শটটা, এটা বাইরে মেরে দেয়, কিন্তু 5 নাম্বারটা প্যারাগুয়ে যদি গোল দিত তাহলে জিতে যেত, কিন্তু ওইটা নয়ের সেভ দিয়ে দেয়, রাইট। তারপর সারেন্দেতে, তবে এই গোলটা হওয়ার পরে একটা অন্যরকম উত্তেজনা ছিল, যে তখন ঠেকাতেই হতো, তখন নয় সেভ করে দেয়, মানে এইটা না ঠেকাতে পারলে ম্যাচ ওখানে হেরে যায়, সেটা তারা ঠেকিয়ে দেয়। কিন্তু এরপরে যখন 1-1, তখনই আসলে যে সে উপরে মেরে দেয়, উপর দিয়ে বল একেবারে আমি কি বলবো, আমি খেলে বলা হচ্ছে। এবং তারপরে আসলে প্যারাগুয়ে তারা গোল দিয়ে তারা যে সেলিব্রেটটা করে সেটা অসাধারণ, এবং তাদের যে এভাবে আসা 32-তে, তারা জানতো না যে জার্মানিকে হারিয়ে তারা রাউন্ড অফ 16 না আসলে প্যারাগুয়ে আমার মনে হয় যে সাকসেস, তারা সাকসেস, এরকম একটা টিমকে হারিয়েছেন যারা ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেটর, এবং তাদেরকে আটকে রেখে দিয়ে আপনি ফার্স্ট গোল করার পরে, হাভার্টসের 54 মিনিটে গোল করার পরে আপনি একটা লং টাইম 1 আওয়ার, তাই না, ওইখানে আপনার প্রায় 40 মিনিট, তার সাথে 30 মিনিট, আপনি 70 মিনিট তাদেরকে আটকে রেখেছেন, এটা কিন্তু মানে একটা সোজা ব্যাপার না। তার মানে তাদেরকে এক্সট্রা ওয়ার্ক, এক্সট্রা মনোযোগী থাকতে হয়েছে, এবং স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হয়েছে, একজনের তার একজনকে বেশি রানিং করতে হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু প্যারাগুয়ে টিমের জন্য ভেরি ডিফিকাল্ট ছিল, কিন্তু তারা এখান থেকে বের হয়ে আসছে, এবং টাইব্রেকারে যে তারা ম্যাচটাকে, প্রেসারটা জার্মানি নিয়ে নিয়েছে হয়তো, মেন্টাল প্রেসার, যে ঠিক আছে। না আসলে যেটা আপনি শুরুতে বললেন যে আমরা যে লাস্ট কিছু ওয়ার্ল্ড কাপে দেখেছি জার্মান টাইব্রেকারে কখনো হারে নাই, তো এটা কিন্তু তাদের জন্য ভেরি আপসেট একটা ব্যাপার। একেবারে লম্বা সময়ের ইতিহাস, টাইব্রেকারে অন্তত জার্মানি জিতে যায়, যদিও গত 2 বিশ্বকাপে তারা আগেই বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে, এবারে 32-তে বাদ পড়লো। তবে মরক্কো নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে অনেক কথা আছে, আপনারা কোথাও যাবেন না, তপুদাও সঙ্গে থাকছে, এক্সপার্ট টেবিলে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে। ওয়েলকাম ব্যাক অনস এগেইন, আপনারা দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ, রূপালী রঞ্জন শান্ত আছি তপু বর্মনকে সঙ্গে নিয়ে। আর মরক্কো ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচটা ছিল সকাল সকাল, তবে সেই ম্যাচটায় যা ঘটে গেছে আমরা সেগুলো নিয়ে এখন কথা বলবো। ম্যাচটা আগে আমরা যদি ভার্সেস কার্ডটা দেখি যে ম্যাচটা কেমন গিয়েছিল, খুব স্বাভাবিকভাবে এই ম্যাচটা
যে নির্ধারিত সময় সেই সময়ে ড্র হয় 1-1 কোরিগাপ্পো গোল পেয়েছিলেন একটা ফ্যামিলি ক্রাইসিস সবকিছু রেখে, তিনি একটা জয়ও হয়তো ডিজার্ভ করতেন, তবে সেই জায়গা থেকে তার গোল পাওয়া, এরপর ডিওপের গোলে পরবর্তীতে 90+1 মরক্কো সেই গোলটা শোধ দেয়। এরপরে যা ঘটেছে টাই ব্রেকারে সেটা তো একে একে আমরা আবার একটু দেখবো। গোল মিস অনেকগুলো হয়েছে, সাইবারি পরবর্তীতে শেষের নায়ক বনেছেন। তবে ওভারঅল ম্যাচটাতে শটস যদি দেখি 7-12-তে অন্তত মরক্কো এখানে বেশ ভালো পজিশনে ছিল সবকিছুতেই। এটা আসলে একটু আনএক্সপেক্টেড ছিল কিনা যে না, আসলে আনএক্সপেক্টেড অবশ্যই ছিল, কিন্তু মরক্কো টিমটা আসলে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে বোধহয়, ইমপ্রুভ করেছে এবং বিশ্বকাপে তো ভালো ছিলই। আপনার মোবাইল প্লেয়ার সবাই খুব রানিং করে এবং ছোটাছুটি করে, যেটার জন্য আসলে নেদারল্যান্ডসের একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আপনি যদি দেখেন ডিয়ং এর মতো প্লেয়ার যে কিনা একা এত এফোর্ট কিভাবে দিবে আপনি বলেন, একজন মিডফিল্ড প্লেয়ার, একজন ক্রিয়েটিভ প্লেয়ার যে কিনা ডিফেন্ডার থেকে বল নিচ্ছে, যে কিনা ফ্রন্টাল পাসও খেলছে, যে কিনা প্রেজিংও করছে, যেখানে আপনার মরক্কোর অনেক ইয়াং প্লেয়ার, আপনি যদি অ্যাভারেজ এজ দেখেন 25-26, তো সেই ক্ষেত্রে মরক্কো এটা পসিবল ডোমিনেট করা। আপনি যদি তাদের পাসিং দেখেন, রানিং দেখেন, সব কিছুতেই আপনার আমার কাছে কালকে নেদারল্যান্ডের কাছ থেকে ভালো লেগেছে। কিন্তু অ্যাজ এ টিম, ম্যাচিওর টিম নেদারল্যান্ড ছিল, তাদের ডিফেন্ডিং ওয়ার্কটা খুব ভালো ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নেদারল্যান্ডের গোলকিপার কালকে খুবই ভালো খেলেছে। আপনি যদি রাহিমির যেই শটটা একদম 1 ভার্সেস 1 বুলেট শট, সেটাও সেভ দিয়ে দিয়েছে, না হয়তো খেলা আগেই শেষ হয়ে যেত। তো এই যে এটা আমি বলবো যে মরক্কোর জন্য আসলে একটা ভালো রেজাল্ট, কিন্তু নেদারল্যান্ডসের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কি ঘটেছিল টাই ব্রেকারে? হ্যাঁ, লেটস হ্যাভ এ লুক। আমরা যদি দেখি নেদারল্যান্ডসের প্রথম শট কুপমাইনার্সের প্রথম শট ছিল এটা। কুপমাইনার্স প্রথম শট থেকে গোল আদায় করতে পারেন, এই গোলটা তিনি বিট করেছেন ইয়াসিন বোনোকে। তারপরে আমরা পরবর্তীতে যদি দেখি আইনাউই বারে লাগায় দেয়, তিনি আসলে গোলটা মিস করেছেন। মানে এই যে সুযোগ আপনি ট্রাইব্রেকার যখনই পাবেন ভাইয়া, আপনার এই সুযোগগুলো কাজে লাগাইতে হবে। আপনি যখন মাইনাসে চলে যাবেন তখন আপনার প্লাসে যেতে হবে। এরপরে শুট কিন্তু আইসেই মিস করলো। হ্যাঁ, এরপরে নেদারল্যান্ডস দ্বিতীয় শট, সেটাও মিস, জাস্টিন ক্লাইভার্ট তিনি মিস করেছেন। এরপরের শটটা একটু জন্য রাহিমির সেভ হয়ে গেছিল আর পায়ে লেগে বলটা ঢুকেছে, মানে এত আনলাকি রাহিমি। তো এরপরে ভেগোর্স্ট, হ্যাঁ তিনি গোল পেয়েছেন, তিনি জালে ঢুকিয়েছেন বলটা ঠিকঠাক ভাবে। নাটক তখন অপেক্ষা করছিল এবং তালবি তিনি এসে মরক্কো তৃতীয় শটে তিনি গোল পান, তালবি গোল। এরপরে চতুর্থ শটটা মিস, তো একবারে টিম্বার্স এই যে নামানে হয়েছে ট্রাইব্রেকার মারার জন্য। হ্যাঁ, তো ডাচরা মিস করা শুরু করলো, উড়িয়ে মারা, সাইড দিয়ে মারা, অনেক তখন কিন্তু আপনি ব্রুনোর প্রশংসা করতে হবে। ব্রুনো কিন্তু আর ড্রাইভ দিচ্ছিল না, সে খালি রানিং এর মধ্যে নিজেকে দাঁড়া রেখে কিন্তু সে খালি শিফট করতেছিল। শেষে সেটার একটা ফল তো সে পেয়েছে ইয়াসিন বোনো। তবে এটার পর আশরাফ হাকিমের যে মিসটা, এই মিস্টার পরে কিন্তু তখন আরো জমে গেছে। এই মিসটা হওয়ার পর আপনি সমান 4টায় 2টা দিতে পারেন। এখানে জিতে যাওয়ার কথা ছিল মরক্কোর। হ্যাঁ, কারণ আশরাফ হাকিমি জিতে যাওয়ার মানে এটা দিলে অ্যাডভান্টেজ এগিয়ে থাকতো বা কিন্তু এরপরে যেটা হলো পঞ্চম শট, সেটাও ইয়াসিন বোনো ঠেকিয়ে দেন। এই যে একটা পজিশন নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, এই যে ঠান্ডা মাথায় নার্ভ ধরে রেখে এত প্রেসারে বল। টাফ। আমার মনে হয় যে গত বিশ্বকাপেরও এক্সপেরিয়েন্স, এই ধরনের বড় ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স তাদের কাছে আসলে ব্রুনো একজন গোলকিপার যে কিনা আপনার কন্টিনিউ ম্যাচ খেলে যাচ্ছেন বড় বড় টিমে। এখন সৌদি প্রো লিগ আসছে, কিন্তু সে তার ক্যারিয়ার কিন্তু সেভিয়াতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। দিস ইজ দ্য মোমেন্ট। সাইবারি অসাধারণ ছিলেন এবারে ওভারঅল মরক্কোর হয়ে, এখনো তিনি কাঁপাচ্ছেন এবং শেষ গোলটা তিনি যখন দিলেন, এরপরে মরক্কোর সেই সেলিব্রেশন খুব স্বাভাবিকভাবে। ডাচরা কঠিন প্রতিপক্ষ, তাদেরকে হারিয়ে সাইবারি তো পুরো জার্সি টার্সি খুলে ফেলেছিলেন এবং খুব স্বাভাবিকভাবে এই শটটার মধ্যে একটা ব্যাপার আছে, শেষ এবং শুরু, এই যে টাই ব্রেকারের আগ দিয়ে কোচ সহ সবাই কিন্তু দোয়া করছিলেন। তো মরক্কানদের এই ব্যাপারটা সবসময় ছিল, গত বিশ্বকাপেও তারা নজর কেড়েছেন। খুব স্বাভাবিকভাবে সৃষ্টিকর্তার প্রতি একটা আহ্বান তাদের সবসময় থাকে এবং সেটাই তাদের ভাগ্য সহায় হয়েছে এবং শেষমেশ সাইবারি তার মায়ের সঙ্গে আলিঙ্গনে জড়িয়েছিলেন। মানে এটা আপনি বলতেছেন না, মানে আই ফিল ইট, আমার গোসবাম করতেছে, হয়তো দেখাইতে পারছি না আসলে যে এই যে ইমোশন। আপনি যে কোনো কাজ করেন, আপনি যদি মন থেকে করেন, ভালোবেসে করেন, সেই কাজ আপনাকে সাকসেস এনে দিবেই। রাইট। তো দ্যাট মিনস আপনার এই যে মরক্কো টিমটা, তাদের মধ্যে এরকম একটা বন্ডিং, আমি তাদের কিছু ক্লিপ দেখেছি, ভিডিও ক্লিপ, আপনি ডাইনিং এ যখন তারা একসাথে খায়, সেখানে কিছু ফানি ভিডিও বের হয়েছে, সবাই এত এনজয় করতেছে, এত একটা
তাদের মধ্যে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা থেকেই রেজাল্ট আসে, যেটা আপনার পর্তুগাল টিমে মিসিং। রাইট। আপনি যদি সেই ক্ষেত্রে বলতে চান, তাহলে এই যে মরক্কোর যে একটা আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, আসলে এই জিনিসটা তাদেরকে আরো বেশি দূরে নিয়ে যাবে আমার মনে হয়। আমরা শেষ দিকে দুটো ব্যাপার, একটা তো যে কানাডা তারা পেয়ে গেছে, মরক্কো পেয়েছে কানাডাকে, এই ম্যাচটা মরক্কোর জন্য নিশ্চয়ই একটু তো সহজ হওয়ার কথা। এই ম্যাচের পরে আসলে কানাডার সঙ্গে তারা আশা করতে পারে কিনা? সেকেন্ড রাউন্ড অফ 16 এর ম্যাচ কানাডার সাথে, এটা কি ইউএস হবে না কানাডাতে হবে, এটা কি আছে? এটা আপনাকে এশিওর করতে পারবো হয়তো। হ্যাঁ, এটা হিউস্টনেই হবে, আচ্ছা, যেখানে ব্রাজিলের ম্যাচটা হলো। তাহলে USA তে। কানাডার জন্য একটু ডিফিকাল্ট হবে। আর কানাডা অ্যাজ এ টিম তাদের আপনার যেভাবে তারা জিতেছেন ম্যাচটা, আসলে সাউথ আফ্রিকার সাথে, তাদের মোটিভেটেড এবং তাদের কনফিডেন্স লেভেলটা হাই হয়েছে। এখন ঘটনা হয়েছে সেই ক্ষেত্রে কানাডার একটা রিস্ক থেকে যায় ডিফেন্স লাইন নিয়ে। তবে আমার মনে হয় যে রাউন্ড অফ 16 মানে যে কোনো এনিবডিজ গেম এখান থেকেই হয়তো শুরু। না, আমার কাছে মনে হয় যে রাউন্ড অফ 16 কানাডা মরক্কোর টিম ম্যাচটা মনে হয় না টাইব্রেকারে যাবে, আপনার 90 মিনিটে শেষ হয়ে যাবে। আমরা খেলা দেখি, আজকের খেলা কি আছে, এবং আজকের খেলা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কারণ নরওয়ে তারা তো আইভরি কোস্টের সঙ্গেই মাঠে নামার কথা, তাই তো হওয়ার কথা। হ্যাঁ, 11টায়। তো নরওয়ে আইভরি কোস্টের ম্যাচটার মধ্যে একটা আড়ালে অন্য গল্প আছে, সেটা হচ্ছে নরওয়ে জেতার সম্ভাবনা তো স্বাভাবিকভাবে বেশি, সেটা নিয়ে আপনি বলবেন। নরওয়ে জিতে গেলে ব্রাজিল পাচ্ছে নরওয়ে। আমি তো চাই নরওয়ে জিতুক, কারণ নরওয়ে ডিজার্ভিং। হ্যাঁ, আমরা লাস্ট ম্যাচ হয়তো তারা ফ্রান্সের সাথে হেরেছেন, 9 থেকে 10 জন প্লেয়ারকে স্টার্টিং 11-এ যারা খেলেছেন তাদেরকে খেলাই নাই কোচ। আই থিঙ্ক তার একটা প্ল্যান ছিল এই ম্যাচ নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে রাত 11টায় এই ম্যাচটা একদম পুরো টিমটা আমরা নরওয়েকে দেখতে পাবো, যেটা কিনা আসলে আমরা দেখতে চাই। হ্যাঁ, ওডিগর, হালান, সোল, নোসা, আপনার যারা কিনা আসলে থ্রেটেবল প্লেয়ার। আসলে আইভরি কোস্টের জন্য ভেরি টাফ, কিন্তু আইভরি কোস্টও কিন্তু ফালাই দেওয়া যাবে না। অ্যাজ এ টিম হিসাবে তারা খুব ভালো পারফর্ম করেছে একেবারে। তো তারা জিতলে নরওয়ে ব্রাজিল রাউন্ড অফ 16 এর সেই ম্যাচটা ইন্টারেস্টিং হবে, সেদিকে আমরা তাকাবো। প্রত্যেকদিন ইন্টারেস্টিং সব ম্যাচ অপেক্ষা করছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো বর্মনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এক্সপার্ট টেবিল আজকে পর্যন্ত এ পর্যন্তই। কালকে আবারও একই সময় কথা হবে, সে পর্যন্ত থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।